ভাই আইপিএল এর কি মহিমা দেখতেছি প্রথম থেকে লাস্ট 4-5 ম্যাচ যদি দেখি আমরা একের পর এক কিন্তু থ্রিলার দেখতেছি। হাই স্কোরিং এর পরে বর্তমানে কিন্তু লো স্কোরিং এর মধ্যে যাইতেছে গা। একদিকে আইপিএল চলতেছে এবং অন্যদিকে পিএসএল চলতেছে। একদিকে আইপিএল এর নতুন নতুন রেকর্ড করছে, নতুন নতুন গ্ল্যামার দেখতে পাইতেছে, এবং অন্যদিকে পিএসএল এর নতুন নতুন কন্ট্রোভার্সি এবং নানান সমস্যা দেখতে পাইতেছে। এই হচ্ছে পিএসএল এর এবং আইপিএল এর পার্থক্য, যেখানে আইপিএল রে বরাবরই আইপিএল এর সঙ্গে বরাবরই পিএসএল কম্পেয়ার করে, বাট তার ধারে কাছেও নাই। তো যাই হোক, আইপিএল এবং পিএসএল নিয়ে আমরা এখানে ডিসকাস করবো, এবং গতকালকে ম্যাচ নিয়ে ডিসকাস করবো, এবং আজকের যে ম্যাচটা হবে ওইটা নিয়ে এখানে ডিসকাস করবো। তো প্রথমেই গতকালকের যে ম্যাচটা করতেছি, এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে লো স্কোরিং একটা গেম আমরা দেখলাম, যেখানে 160 বা 162 রানের মধ্যে একটা কন্টেস্ট কিন্তু আমরা পাইছি। বাট আনফরচুনেটলি গুজরাট টাইটান্স সেই লেভেলের পারফরমেন্স করতে পারছে না তাদের পটেনশিয়াল অনুসারে। এজ এ রেজাল্ট পাঞ্জাব তাদের হোম গ্রাউন্ডে জিতে নিছে। আমরা এখানে একটা নতুন একটা জিনিস দেখছি, যেখানে প্রত্যেকটা হোম গ্রাউন্ডের ম্যাচে কিন্তু হোম টিম জিতছে। প্রথম থেকে যে গত 4 ম্যাচ আমরা দেখলাম, প্রথম ম্যাচ বেঙ্গালোর ব্যাংস হায়দ্রাবাদ, হোম গ্রাউন্ড বেঙ্গালোর জিতছে। সেকেন্ড ম্যাচ মুম্বাই ওয়ানখেডের মধ্যে, মুম্বাই এই ম্যাচ কেকেআর মুম্বাই জিতলো। থার্ড ম্যাচ গুয়াহাটিতে হয়েছে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই। গুয়াহাটির হোম গ্রাউন্ড রাজস্থান আসতো, গুয়াহাটির হোম গ্রাউন্ড, তো সেখানে কিন্তু রাজস্থান জিতছে। এবং গতকালকে পাঞ্জাবের নিউ চণ্ডীগড়ে খেলা হয়েছে এবং হোম গ্রাউন্ড পাঞ্জাবের আসছিল আরসিবি, আর অন্যদিকে গুজরাট হাইরা গেছে, অর্থাৎ পাঞ্জাব জিতে গেছে। এই হচ্ছে অবস্থা। অর্থাৎ আজকের যে ম্যাচটা হয়েছে লখনৌ এবং দিল্লির মধ্যে, লখনৌর এখানে স্টেডিয়ামে হইতে চাইতেছে, এটাও কি লখনৌ জিতবো, তাহলে কিন্তু একটা রেকর্ড হয়ে যাবে যে ফার্স্ট 5টা গেম হোম টিমে জিতছে। এটা একটা ইউনিক একটা রেকর্ড আমরা দেখতে পাবো এই আইপিএল এর মধ্যে, যেটা এর আগে হয়েছে না। তো যাই হোক, আজকের ম্যাচ নিয়ে যদি কালকার ম্যাচ নিয়ে ডিসকাস করি, তো সেখানে সবচেয়ে পাঞ্জাবের একটা পজিটিভ দিক যদি আমরা দেখি, ভাই কুপার কোহলির ব্যাটিং অসাধারণ ব্যাটিং করছে, অসাধারণ। যদি কুপার কোহলির উইকেটটা যাইতো বা আউট হয়ে যেত, ডেফিনেটলি কালকে কিন্তু পাঞ্জাব হারতো। গুজরাট সম্পূর্ণ ট্রাই করছে, বাট কুপার কোহলিটা কিন্তু আউট করছে না। ভাই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানটা কিন্তু আমরা কোনো দিক দিয়ে কম করতে পারি না। আর কোচ হিসেবে রিকি পন্টিং, সেই বরাবরই সেই প্লেয়ারটাই সিলেক্ট করছে যে টিমের লেগে কাজ আইতাছে। 3জন অস্ট্রেলিয়ান আছে পাঞ্জাব টিমের মধ্যে, এবং কোচ হিসেবে রিকি পন্টিং স্বাভাবিক অস্ট্রেলিয়া প্রেফার করবো। মার্কাস স্টোইনিস কিছু করতে পারছে না ব্যাটিং এ, জেভিয়ার ব্রেটলেট বোলিং এ খুব ভালো করছে, এবং শেষ দিকে একটু ব্যাটিংও করছে কুপার কোহলির সঙ্গে, যার কারণে ম্যাচটা কিন্তু জিতে পারছে। এবং কুপার কোহলি, যেখানে প্রভাসিমরন সিং অ্যাটাকিং মোডে খেলতে আসলো 37 রানে, একটা দুর্ধর্ষ ইনিংস খেলছিল, বাট প্রভাসিমরন সিং আউট হওয়ার পরে কিন্তু পাঞ্জাবের কোনো ব্যাটসম্যান একের পর এক আউট হইতে আসলো। কোনো ব্যাটসম্যান কিন্তু দাঁড়াতে পারছিল না, না শ্রেয়াস আইয়ার, না শ্রেয়াসের পর মার্কাস স্টোইনিস, না বাদ বাকি ব্যাটসম্যানরা একের পর এক উইকেট যাইতে আসলো। অন্যদিকে কুপার কোহলি তার নিজের পটেনশিয়াল অনুসারে যেভাবে খেললে আইছে অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজের মধ্যে যেটা খেলছে ইন্ডিয়ার এগেনস্টে, সেই সেম লেভেলের পারফরমেন্স কিন্তু কুপার কোহলি দিচ্ছে। ভাই কি দুর্দর্শ ব্যাটিং, টাইমিং অসাধারণ। এজ এ রেজাল্ট আমরা দেখলাম 72 রানের দারুণ একটা ইনিংস খেলছে, এবং শেষ পর্যন্ত টিকে সেরে ম্যাচটা জিতেছে, যেটা ভারতের কোনো প্লেয়ার করতে পারছে না। তো একটা বড় একটা পজিটিভ সাইন। পাঞ্জাবের বোলিং ডিপার্টমেন্টে যদি দেখি, পাঞ্জাব বোলিং ডিপার্টমেন্ট মোটামুটি ভালো করছে। সরি ইউজবেন্দ্র চাহাল এখানে 3 উইকেট পাইছে, তাছাড়া ব্রেটলেটও ভালো বল করছে। তো সেদিক থেকে ওভার বিচার করলে পাঞ্জাব কিন্তু তাদের উইনিং নোট দিয়ে শুরু করছে, এবং গুজরাট তাদের বোলিং ইউনিট হোক বা ব্যাটিং ইউনিট হোক, স্পেশালি ব্যাটিং ইউনিটের কথা কমু, সেইভাবে কিন্তু ক্লিক করছে না। কেউ টপ অর্ডারে, কেউ কিন্তু সেই লেভেলের রান সেট হয়ে এসে কিন্তু রান করতে পারছে না। শুভমান গিল করতে পারছে না, সাই সুদর্শন করতে পারছে না, বাকিরা করতে পারছে। যার কারণে কিন্তু লো একটা স্কোর, যে সময় যে স্কোরটা প্রায় 200 কাছাকাছি বা 190 কাছাকাছি যাওয়ার কথা ছিল, গুজরাট কিন্তু সেই লেভেলে যাইতে পারছে না। এবং 180-র মধ্যে 160-এর মধ্যে কিন্তু সে 162-র মধ্যে কিন্তু অল আউট মানে আটকে গেছে। অন্যদিকে গুজরাটের লিগে পজিটিভ মুভমেন্ট যদি আমি করি, গতকালকে প্রসিদ্ধ কৃষ্ণার যে স্পেলটা, ভাই দুর্দর্শ বোলিং করছে। 13 থেকে 15তম ওভারের মধ্যে যে স্পেলটা করছে, বা 16তম ওভারের মধ্যে স্পেলটা করছে, 3 ওভার বল করছে, 6 রান দিয়ে 3 উইকেট নিছে। মানে এই হচ্ছে বোলিং। পাঞ্জাবের যে বোলিং, গুজরাটের বোলাররা যদিও খুব ট্রাই করছে, বাট আনফরচুনেটলি সেইভাবে রেস্ট্রিকশন করতেছে না। এই মুভমেন্টটাই গুজরাটের লিগে পজিটিভ আসলো রশিদ কৃষ্ণের অভাবটা। এরপরে কিন্তু সেই তারা সেই আবার প্রেশারটা রিলিজ করে দিচ্ছে, এবং পাঞ্জাব কিন্তু জিতে নিছে। এবার হচ্ছে আজকের ম্যাচ নিয়ে আসার কথা।
আজকের যে ম্যাচটা হবে লখনৌ এবং দিল্লি, লখনৌ এবং দিল্লির মধ্যে যে ম্যাচটা হবে একানা স্টেডিয়ামের মধ্যে, এবং একানা স্টেডিয়াম বরাবরই কিন্তু একটা লো স্কোরিং ম্যাচ। এখানে 200 রান কিন্তু আমরা মনে হয় না এবার হইব, কেন এটা একটু বল একটু টার্নিং হয়, একটু গ্রিপ করে, অর্থাৎ বোলিং ফ্রেন্ডলি একটা উইকেট আমরা এখানে দেখতে পাবো। তো এই জায়গার মধ্যে দুই টিমের মধ্যে কিন্তু বোলিং ইউনিট ভালো আছে, স্পেশালি দিল্লির টিমের মধ্যে কিন্তু স্পিন বোলিং ডিপার্টমেন্ট আমি যদি দেখি সেখানে ভালো আছে। এখানে অক্ষর প্যাটেল আছে, কুলদীপ যাদব আছে, মতো বলার ভালো স্পিনার আছে যারা বল টার্ন করতে পারে, গ্রিপ করলে কিন্তু ভালো বল করতে পারতো। লখনৌ যদি দেখি তাহলে আহমেদ আছে, আর তাছাড়া আয়ুষ বাদনী আছে এজ এ পার্ট টাইম স্পিনার হিসেবে, তাছাড়া দিগ্বেশ সিং রাঠি আছে। তো ডেফিনেটলি স্পিনার একটু হেল্প পাইব এবং প্রথম দিকে পেসার একটু হেল্প পাইতে পারে, মোমেন্টাম পাইতে পারে। তো দিল্লির যদি ব্যাটিং ইউনিট দেখি, কেএল রাহুল এবং প্রথম নিশাঙ্কা। কেএল রাহুল প্রথম নিশাঙ্কা যে ওপেনার হিসেবে থাকতেছে। এখানে মিডল অর্ডার যদি দেখি তাহলে সেই জায়গার মধ্যে আমি দেখতেছি নীতিশ রানা, ক্রিস্টান স্টাফ, ডেভিড মিলার এবং আশুতোষ শর্মা, এই চারজন ব্যাটসম্যান আছে। তাছাড়া অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল এবং বিপ্রাস নিগম। অক্ষর প্যাটেল ক্যাপ্টেন, দিল্লির ক্যাপ্টেন হিসেবে এই সিজনে থাকবো, এবং ভালো অলরাউন্ডার আমরা জানি যে কতটুকু ইম্প্যাক্ট দিতে পারে। তাছাড়া বোলার স্পিন হিসেবে আমরা যেটা দেখলাম কুলদীপ যাদব ওয়ান এন্ড অনলি ভালো একটা স্পিনার বর্তমানে ভারতের, এবং পেসার হিসেবে যদি দেখি লুঙ্গি এঙ্গিডি, আকিব নাবি ভাই, যার উপর চোখ থাকবো সবাই। রঞ্জি ট্রফিতে জয়েন্ট মোস্ট হাইয়েস্ট উইকেট টেকার হিসেবে রয়েছে আকিব নবী। তো আজকে আইপিএল এ হয়তো ডেবিউ হইতে পারে, এবং ডেবিউ হইলে কিন্তু তার দিকে সবাই নজর থাকবো, এবং কতটুকু পারফরমেন্স করতে পারে এটা কিন্তু দেখার বিষয়। যদি একটা ম্যাচ নিয়ে সেটা আকিব নবীর পারফরমেন্স আমরা বিচার করতে পারতাম না। যাই হোক, আমরা চামো যে প্লেইং ইলেভেনে থাকুক এবং খেলুক। এই হচ্ছে দিল্লির প্লেইং ইলেভেন। এবার যদি আমি লখনৌ প্লেইং ইলেভেন দেখি, তো সেখানে ওপেনারের মধ্যে যদি দেখি এডেন মার্ক্রাম এবং মিচেল মার্শ, এই দুজন এখানে স্পেশালি ওপেনার হিসেবে থাকতে পারে। তারপরে মিডল অর্ডারের মধ্যে থেকে ঋষভ পান্ট, নিকোলাস পুরেন ভাই, মারাত্মক ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান। যদি ফর্মে আয় করে যাক, দেখলাম গত সিজনে কি করলো, এবার যদি এরকম ফর্মে থাকে তাহলে কিন্তু লখনৌর লেগে স্পেশালি খুব দারুণ হইব। তাছাড়া আয়ুষ বাদনী আছে এবং আব্দুল সামাদ আছে, এবং অলরাউন্ডার হিসেবে শাহবাজ আহমেদ আছে, এবং স্পিনার হিসেবে দিগ্বেশ রাঠি, যে একটু কন্ট্রোভার্সিয়াল একটা সেলিব্রেশন লেগে তাকে ফাইনও করা হয়। বলার হিসেবে যদি মোহাম্মদ শামি, মায়ঙ্ক যাদব এবং অ্যান্ড্রিস নটিয়া, এই যে দিল্লির প্রবাবল এবং লখনৌ প্রবাবল স্কোয়াড। হয়তো এই প্লেইং ইলেভেনে তারা এই প্লেয়ারগুলি থাকতে পারে। এবার দেখার বিষয় হোম টিম জিতে নাকি ভিজিটিং টিম জিতে। বরাবরই লাস্ট 4 ম্যাচ আমরা দেখলাম যে হোম টিম জিততে আইলো। এবার আজকে যদি লখনৌ জিতে দিলে যা রেকর্ড হইব, এবং বরাবরই চাইবো যে লখনৌ তাদের হোম গ্রাউন্ডের মধ্যে জিততে চাইতো। যদিও হাই স্কোরিং একটা ম্যাচ হতো না, এভারেজ নর্মাল 160 বা 170 মতো এখানে এভারেজ স্কোরিং থাকে। তারপরেও যদি 200+ করতে পারতো ডেফিনেটলি এখানে মোস্ট প্রবলি জিতানোর চান্সেস। বাট টসটা একটা ফ্যাক্টর করবো, কারণ সেকেন্ড ইনিংসের মধ্যে একটু ডিউ ফ্যাক্টর করে, সেখানে চেসটা একটু সোজা হয়ে যায়। তো সে জায়গার মধ্যে প্রত্যেকটা টিমই চাইবো টস জিতে সে প্রথমে বোলিং করার লাগে। আর এটা কিন্তু এই আইপিএল এর একটা মেইন একটা ফ্যাক্টর হয়ে যায়, যে সব জায়গার মধ্যে ডিউ কন্ডিশন থাকে বা ওয়েদার কন্ডিশনের মধ্যে একটু ডিউ পড়ে, তো সেখানে কিন্তু বলার বেস্ট ক্যাপ্টেনরা এখানে বোলিং করার সিদ্ধান্ত নেয়, কারণ সেকেন্ড ইনিংস এর মধ্যে একটা এক্সট্রা একটা যে অ্যাডভান্টেজ এটা নেওয়ার চেষ্টা করে। তো এগুলো আজকের ম্যাচ নিয়ে। তো পিএসএল এর কথা যদি এখানে কই, পিএসএল ভাই বরাবর যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু ট্রোলিং এর পরে ট্রোলিং যেতেছে। আমরা দেখলাম কন্ট্রোভার্সি, প্রথম দিনে বল পিঙ্ক হয়ে গেছে, সেকেন্ড দিনে বল টেম্পারিং হয়েছে, থার্ড দিনে একটা টুইট নিয়ে এসে এলিগেশন এসে যে লাগে নাসিম সাহেব ফাইন করছে। তারপরে এবং গতকালকে বৃষ্টির লেগে পুরো মাঠ, একদম মাঠ কি ভিজা ভিজা পুরো ফ্লাড, এবং গ্রাউন্ডসম্যানরা যারা আছে তারা পর্যন্ত উড়ে ফ্লাইতে আসলে এরকম আমরা সিচুয়েশন দেখছি গতকালকে পিএসএল এর মধ্যে। তো যাই হোক, পিএসএল আর আইপিএল নিয়ে কম্পেয়ার করাটা যদি একটা ভালো একটা দিক না, তারপরে তারা করে তার লেগে আমরা কইতাছি পিএসএল যে স্ট্যান্ডার্ডে বর্তমানে আছে ভাই, আইপিএল এর ধারে কাছে নেই, ধারে কাছে বহুত বহুত দূরে আছে। পিএসএল কোনো সময় আইপিএল এর টক্কর দিতে পারতো না, আর আইপিএল বরাবর করতে পারতো না। কোয়ালিটি হোক বা কোয়ান্টিটি হোক বা টাকা হোক, প্রত্যেক দিক দিয়েই বহুত বহুত দূরে আছে। আইপিএল সেকেন্ড লার্জেস্ট একটা স্পোর্টসিং ইভেন্ট, যেটা ওয়ার্ল্ড ক্রিকেটের মধ্যে আমরা বা ওয়ার্ল্ড স্পোর্টসের মধ্যে আমরা দেখতে পাই। তাছাড়া একটা এখানে লেটেস্ট নিউজ হয়েছে, আইপিএল কিন্তু বাংলাদেশের মধ্যে ব্যান করে দিছে, অর্থাৎ জিও স্টার বাংলাদেশের যে টি স্পোর্টস আসলো তাদের সঙ্গে এগ্রিমেন্ট ক্যান্সেল করে দিছে, অর্থাৎ আইপিএল বাংলাদেশে আর প্রচার হতো না, কারণ তাদের ওভার ডিউ বাকি আসলো, যে কারণে তারা দেখা যান। তাছাড়া একটু কন্ট্রোভার্সিয়াল আমি যদি কই, লাস্ট তার আগে যে গত বছর সরকার আসলো সেখানে কিন্তু তারা ইন্টারিম গভর্নমেন্টের যে লোক
আসলো, তারা কিন্তু কইছে যে আইপিএল নাকি বাংলাদেশের সম্প্রচার বন্ধ করে দিব বা দেখাইতো না, ওই মুস্তাফিজের ইস্যুটা নিয়েছে। আর যেই বাংলাদেশের মধ্যে এখানে ব্যানটা লিফট করছে, বাংলাদেশ আইপিএল দেখাইবো, তখনই কিন্তু জিও স্টারে টোটালি ব্যান করে দিছে, অর্থাৎ তাদের যে কন্ট্রাক্ট ক্যান্সেল করেছে টি স্পোর্টস এর লগে। এজ এ রেজাল্ট বাংলাদেশের মধ্যে কিন্তু আইপিএল সম্প্রচার টোটালি বন্ধ। তো এই হইছে খেলার খবর। তো দেখা যাক আইপিএল এর মধ্যে আমরা আজকের দিনের মধ্যে যে টিম জিতে বা কোন টিম জিতবো, তোমরা কই আমারে বা কমেন্টে জানাইও যে লখনৌ জিতবো না দিল্লি জিতবো।